নমস্কার, গপ্প রেডিওতে আপনাদের স্বাগত। আজকের গল্প আশা দেবী রচিত যাদের দেখা যায় না। গল্পটি আমরা শুকতারার ১০১ ভূতের গল্প বইটি থেকে নিয়েছি। বইটির প্রকাশক দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড। বইটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি ২০১১, বাংলার মাঘ ১৪১৭ সালে। শুরু হচ্ছে যাদের দেখা যায় না। ডুয়ার্সে চাকরি নিয়ে গিয়েছি, আপাতত একাকী। নতুন জায়গা, এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে আসায় বিঘ্ন আছে, তাই একাই এসেছি। চাকরিটা কিভাবে পেলাম? বন্ধু গৌতমের যত্ন ও চেষ্টায় সেই এই চাকরিটা আমাকে জুটিয়ে দিয়েছে, তাই তার উপর আমার কৃতজ্ঞতার আর কোনো শেষ নেই। কিন্তু চাকরিটা জুটিয়ে সে গেল কোথায়? আজ ২ মাসেরও বেশি কাজে জয়েন করেছি। বহু খুঁজেছি, কিন্তু গৌতমের কোনো খোঁজ পাইনি। আশ্চর্য, তবে কি সে কোথাও ভালো চাকরি পেয়ে চলে গেল? হ্যাঁ, নিঃসঙ্গ আমি। বই আমার সঙ্গী। বই না পড়লে রাতে ঘুমই আসতে চায় না। সেদিনও আমি একটা বইই পড়ছিলাম ইতি চেয়ারে শুয়ে শুয়ে। ঠান্ডা কনকনে রাত, দূরে ডুয়ার্সের ঘন অরণ্য জমাট বেঁধে যেন কালো ক্রেয়নে আঁকা ছবির মতো দেখাচ্ছে। স্টেশনের ক্ষীণ আলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে কেমন দপদপ করতে লাগলো। উড়ে গেল একটা নিশাচর পাখি বিশ্রী আওয়াজ করে। টেবিলের জ্বলন্ত লণ্ঠনটা দপদপ করে খানিক কালি তুলে হঠাৎই কাজে ইস্তফা দিল। ঘরটা ভরে গেল পোড়া কেরোসিনের গন্ধে আর ঘনীভূত অন্ধকারে। সঙ্গে সঙ্গে উত্তরের এক ঝলক হিমেল হাওয়া পাগলের মতো আছড়ে পড়ে দরজা জানলাগুলো ক্ষিপ্ত হস্তে খুলে দিয়ে চলে গেল। চমকে উঠে আমি মাথার তলায় রাখা দেশে রাতিপাতি করে খুঁজতে লাগলাম। পিছন থেকে কে বলল, এই না দেশলাই, হয়তো ড্যাম লেগে গেছে, জ্বলবে না, তবে চেষ্টা করতে দোষ কই। গৌতম, তুই? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে বিমল, দেখতে এলাম তোকে। এই রাত দুপুরে? তোমার আর আসবার সময় হলো না? না রে, আমার সময় বড় কম। তোর কাছে আমি কিছু বলবো, কথাগুলো খুবই জরুরি। আমার সঙ্গে একটু আসতে হবে বাইরে। আমি খুশি হয়ে বললাম, এটার বেশি কথা কি? চল, কোথায় যেতে হবে? এই চাকরিটাও তো তোর জন্যই পেয়েছি। তুই আমার কত উপকারী বন্ধু, তার উপর ছোটবেলার খেলার সাথী। যাব নিশ্চয়, তবে দাঁড়া, গায়ে একটা চাদর জড়িয়ে নি, বাইরে বড় ঠান্ডা। বাইরে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম, কিন্তু গৌতম কেমন যেন একটু দূরে দূরে। আমাদের মধ্যে একটা তফাৎ বাঁচিয়ে চলতে লাগলো। হঠাৎ লক্ষ্য পড়ল গৌতমের গা খালি। ঠান্ডার মধ্যে খালি গায়ে গৌতম হাঁটছে কি করে? আমি ব্যস্ত হয়ে উঠলাম। কিরে, তোর গায়ে যে কিছু নেই? তোর শীত লাগছে না? নে, আমার এই চাদরটা নে। গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার শীত লাগে না, ওটা তুই রাখ। তার দৃষ্টিতে কি যে ছিল জানি না। আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। কিছু যে বলবো তাও পারলাম না। চুপ করেই চলতে লাগলাম। রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো করে দেখা যাচ্ছিল না। অনুমানে বুঝছিলাম সে আমার সঙ্গেই আছে। খানিকটা দূরে দুটো পাশাপাশি পাথর রাস্তার ওপর পড়েছিল। গৌতম নিজে একটার ওপর বসে
অন্যটা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বললে, বস, দরকারি কথাটা আজ সেরেই নি। তুই কিন্তু কোনো প্রশ্ন না করে সব কথা শুনে যাবি আগে। হ্যাঁ হু করবারও দরকার নেই, তারপর বন্ধুর জন্য যা পারিস করবি। আমি বললাম, বেশ, বল কি বলবি। গৌতম শুরু করল, আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম। ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুদিন কাজ করবার পর আমি বুঝতে পারি ওরা সৎভাবে টাকা রোজগার করে না, বরং খুবই অসৎ পথ বেছে নিয়েছে টাকা রোজগার করবার জন্য। আমার এই ব্যাপারটা একেবারেই পছন্দ নয়, এটা ওরা বুঝতে পারে। আমাকে তাদের টাকার একটা মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি ওদের ওই পাপের টাকা একেবারেই নিতে চাই না, বরং আমাকে ওইসব টাকার অংশ দিতে চাইলে আমি চাকরি ছেড়ে দেবো বলি। তখন ব্যাপারটা আরও ঘোরালো হয়ে ওঠে। ওরা আমাকে নজরবন্দি করে ঘরে আটকে রাখে। একদিন আমি গভীর রাতে পালাবার চেষ্টা করে ধরা পড়ে যাই। খুবই ভয় পেয়েছিলাম ওরা বুঝি আমাকে মারধর করবে, কিন্তু কিছুই করলো না দেখে অবাক হয়েছিলাম। তবে ওদের চালচলন আর চোখ মুখের চাউনি দেখেও বুঝেছিলাম আমার কপালে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথা শুনছিলাম, আর শুনছিল নিথর আকাশ, নিশুতি রাত আর ঘুমন্ত বন। মাঝে মাঝে রাতচরা পাখির আওয়াজ আর বাতাসে ঝাউবনের শনশন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পাশে তাকিয়ে দেখলাম গৌতম বেশ দূরেই বসে আছে। কেন? আমার কাছে এসে বসলে কি দোষ হতো? আমি কথা বলতে যাব, ঠিক তখনই গৌতম বুক ভরে নিঃশ্বাস নিয়ে ক্লান্ত ধরা গলায় আবার বলতে শুরু করলো, ওরা আজ হঠাৎ আমাকে বলল, অনেক দিন ঘরে বন্দি আছো, চলো আজকে একটু বেরিয়ে আসবে। ঘুমন্ত আমাকে শীতের রাতে ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয় চমকে উঠেছিলাম, কিন্তু সে ভাব প্রকাশ না করে খুব ঠান্ডা গলায় বলেছিলাম, হ্যাঁ, এত রাতে বেড়াতে যাওয়া থাক না, আজ অন্য একদিন যাওয়া যাবে। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, জোর করে গাড়িতে তুলেছিল। তারপর গাড়ি ছুটিয়েছিল জঙ্গলের পথে। গভীর ঘন পাহাড় জঙ্গল পেরিয়ে ওরা একটা ছোট জলার ধারে এসে থেমেছিল। সেখানে আমাকে ওরা শাসাতে লাগলো, চুরির টাকার ভাগ নিতেই হবে, তা না হলে ওখানেই আমাকে শেষ করে দেবে ওরা। তুমি তো জানো বিমল, আমি মায়ের একমাত্র ছেলে। মার কাছে কখনো কোনো অন্যায় করবার শিক্ষা পাইনি। চুরির টাকা আমি কেমন করে মায়ের হাতে তুলে দেব? তার চেয়ে তো আমার যাক। আমার দ্বিধা দেখে ওরা বুঝেছিল যে আমি আর যাই হই চোর নই। তারপর ওরা আমাকে খুন করে ওই জঙ্গলেই ফেলে চলে গেল। এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে গল্প শুনছিলাম, এবার চমকে উঠলাম। তবে যার সঙ্গে আমি এত দূর এলাম সে কি আমার বাল্যবন্ধু গৌতম নয়? তার প্রেতাত্মা? সমস্ত শরীর আমার হিম হয়ে গেল, এত শীতেও ঘেমে উঠলাম। গৌতম আমার অবস্থা বুঝতে পেরে বলল, ভয় পাস না, তোর তো আমি কোনো ক্ষতি করব না। আমি তোর সাহায্য চাই, করবি? বল। আমি সাহসে ভর করে বললাম, আমি আমার মার কাছে যেতে পারবো না, কারণ মা যদি বুঝতে পারেন আমি নেই তাহলে আর বাঁচবেন না। তিনি আজ কদিন থেকেই মনে মনে কি যেন বুঝে ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন। তুই গিয়ে আমার নাম করে এই টাকা কটা ওনার হাতে দিবি,
বলবি গৌতম দিয়েছে, আর কিছু বলবি না। আর ওই পাথরের পাশে আমার সবটা পড়ে আছে, ওটার সন্ধান আর ওই বদমাশগুলোর সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি। ওদের সাবধান করে দিবি, ওরা যেন কোনো মতে তোর নাম প্রকাশ না করে। আমার সবের পাশে আমার মানিব্যাগটা পড়ে আছে, ওটা তুলে নে ভাই, ওতেই সব কিছু পাবি। হিম ঠান্ডা বাতাসের সঙ্গে ভোরের আলোর জোয়ারে মিশে গেল গৌতম, আর ওকে দেখা গেল না। এতক্ষণ আপনারা শুনছিলেন আশা দেবী রচিত যাদের দেখা যায় না। গল্প পাঠে দেবাঞ্জন, গৌতম ও বিমল উভয় চরিত্রে কণ্ঠে ছিলেন দেবাঞ্জন। গল্পের সূত্রধার দেবাঞ্জন। গল্পের প্রযোজনায় আমি সুমিতা। এডিটিং এবং পোস্টার ডিজাইনে রয়েছে দেবাঞ্জন। শেষ হলো আমাদের আজকের নিবেদন যাদের দেখা যায় না। খুব শীঘ্রই আমরা নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হব। আশা করি গল্পটি ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শেষ হলো যাদের দেখা যায় না।